আজকের আলোচ্য বিষয় হিউম্যান রেস, অরিজিন অফ দ্য কনসেপ্ট অফ হিউম্যান রেস অ্যান্ড দ্য মোড অফ ক্লাসিফিকেশন। হিউম্যান রেস সোজা বাংলায় বললে নরগোষ্ঠী। অনেকে অনেকভাবে জাতিগোষ্ঠী, বর্ণ, জাতি, বংশগতি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাংলা নরগোষ্ঠী হয় ঠিক আছে, কারণ জাতি শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো জাতি বা রেস, ইংরেজি রেস শব্দটি 1512 সালে প্রথম ইটালিয়ান শব্দকোষে যুক্ত হয়েছিল রেজা, RAZZA এই নামে। পরবর্তীকালে 1580 সাল নাগাদ তা ইংরেজি অভিধানে আসে রেস হিসাবে। রেসের কি ব্যাখ্যা? রেসের ব্যাখ্যা হয় ইংলিশ ডিকশনারি অনুযায়ী যে যাদের দেখতে অনেকটা একই প্রকৃতি এবং বংশগত সূত্রে একই বৈশিষ্ট্য বাহিত হয়, সেই অর্থে রেস শব্দটি ব্যবহৃত হয়। এখন কথা হলো যে রেস তাহলে কি, রেসের ধারণা কিভাবে আসলো? যদি আমরা বলি যে রেস বা জাতিসত্তা বা নরগোষ্ঠীর ধারণা কিভাবে উৎপত্তি হয়েছিল, এর দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমা রয়েছে। যীশুখ্রিস্টের জন্মের 400 বছর আগে আমরা একজন দার্শনিকের কথা জানি যার নাম ছিল হিপোক্রেটস, যাকে মেডিকেল জিওগ্রাফির জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ সেই সময়ে অন এয়ার্স, ওয়াটার্স অ্যান্ড প্লেসেস, এই বইতে তিনি মন্তব্য করেছিলেন, বা এই বইয়ে তার আলোচনার মূল প্রতিপাদ্য ছিল যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাবলী সবকিছুই ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভৌগোলিক পরিবেশের যে উপাদানকে তিনি মূলত টার্গেট করেছিলেন সেটা হচ্ছে টেম্পারেচার বা ক্লাইমেট। তার বর্ণনা অনুযায়ী টেম্পারেট ক্লাইমেট ক্রিয়েটস লাগিশ পিপল, while extreme climate lead to peoples who are sharp, industrious and vigilant. অর্থাৎ তার লেখায় প্রথম মানুষের চারিত্রিক গুণাবলীর উপর জলবায়ু প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু বর্তমান দিনে রেস অর্থে আমরা বংশগত সূত্রে প্রাপ্য বৈশিষ্ট্য সমূহেই ভিত্তিতে যে মানুষের স্বতন্ত্রতা, যার ভিত্তিতে যে মানুষকে বিভিন্ন গোষ্ঠীতে শ্রেণী বিভক্ত করা, তাকেই বুঝে থাকি। চতুর্দশ শতাব্দীতে বিখ্যাত আরবীয় ভৌগোলিক ইবন খালদুন বলেছিলেন যে সাব সাহারান আফ্রিকার মানুষের ত্বকের বর্ণ কালো হয়েছে, এবং এই কালো হওয়ার মূল কারণ হচ্ছে সেখানকার অত্যন্ত উষ্ণ জলবায়ু। তা মোটেই জৈবিক কারণ নয়, তিনি ব্যাখ্যা করেছিলেন। এভাবে রেস বা নরগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। নৃতত্ত্ববিদরাও দুটি গোষ্ঠীতে বিভক্ত, যারা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট বা সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ্যার অনুসারী, ভৌত নৃতত্ত্ববিদ্যার অনুসারী। তাদের ব্যাখ্যা অনুযায়ী রেস হল এ প্রিন্সিপাল ডিভিশন অফ ম্যানকাইন্ড মার্কড বাই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ব্রিড, অর্থাৎ বংশগত ভাবে যে সমস্ত চারিত্রিক গুণাবলী, দৈহিক বৈশিষ্ট্যাবলী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হয়, তার ভিত্তিতে যে শ্রেণী, সেটাই হচ্ছে রেস। কিন্তু যারা সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ্যা বা কালচারাল অ্যানথ্রোপোলজির সাপোর্টার, তাদের বক্তব্য অনুযায়ী নরগোষ্ঠী কোনো দৈহিক বিষয় নয়, বরং তা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। ভাষা, সাংস্কৃতিক প্রথা, গোষ্ঠী প্রভৃতি এর ভিত্তি। তাদের ব্যাখ্যা অনুযায়ী এ রেস ইজ এ ডিভিশন অফ স্পেসিস which differs from their other divisions by the frequency with which certain hereditary traits appear among its members. ভৌগোলিকদের মধ্যে পঞ্চদশ শতাব্দীতে বি ভেরেনিয়াস, জার্মান ভৌগোলিক, তিনি মানুষের ত্বকের রং, দৈহিক আকৃতি, দৈর্ঘ্য প্রভৃতিকে সংজ্ঞায়িত করেছিলেন জাতিসত্তা বা রেসের বৈশিষ্ট্য হিসাবে। সোজা কথায় আমরা রেস বলতে পারি যে মানুষের দৈহিক বৈশিষ্ট্যাবলীর বংশানুসরণ। আরো ভালো করে ব্যাখ্যা করলে বলা যায়, পৃথিবীর যে হোমোসেপিয়েন্স প্রজাতি, মাথার খুলি বিশ্লেষণ করে ভূতত্ত্ববিদরা যা আবিষ্কার করেছেন যে আধুনিক মানব সম্প্রদায় বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব হয়েছিল সম্ভবত আফ্রিকা মহাদেশে
প্রায় 3 লক্ষ বছর আগে। কিন্তু যে অর্থে আমরা আধুনিক মানুষ বুঝে থাকি তার আবির্ভাব আজ থেকে প্রায় 30,000 বা 50,000 বছর আগে। আরো ভালো যে মানব সম্প্রদায় বা আমাদের প্রতিনিধি হিসাবে যারা ছিল তাদের উৎপত্তি খুব বেশি দিন আগে নয়, 10,000 বছর আগে। তাহলে কি পৃথিবীতে মানুষকে শুধু আফ্রিকাতেই উৎপত্তি হয়েছিল? না, ঠিক তার পরপর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানব সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। এবার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেহেতু জলবায়ু, ভূপ্রকৃতি, বিশেষত জলবায়ু পার্থক্য লক্ষ্য করা যায়, ফলে কি হয়েছে? ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের চারিত্রিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন রকমের দৈহিক বৈশিষ্ট্যের সূত্রপাত হয়। আমরা জানি যে উষ্ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। যে সমস্ত অঞ্চলে উষ্ণতা বেশি সে সমস্ত অঞ্চলে মানুষের গায়ের রং সাধারণত কালো হয়। আফ্রিকা অত্যন্ত উষ্ণ জলবায়ু মহাদেশ, ফলে আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অঞ্চলের কৃষ্ণাঙ্গ মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ইউরোপের জলবায়ু অত্যন্ত শীতল, ফলে সেই অঞ্চলে মানুষের দেহের রং ফর্সা। তাহলে কি ত্বকের বৈশিষ্ট্যই জাতিসত্তা বা রেস বা নরগোষ্ঠীর শনাক্তকরণ উপায়? মোটেই নয়। অনেকগুলো ভ্যারিয়েবল বা অনেকগুলো নিয়ন্ত্রক এর পেছনে রয়েছে, যার ভিত্তিতে আমরা নরগোষ্ঠী শনাক্ত করতে পারি। বেশিরভাগ বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ফিজিক্যাল বা দৈহিক বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্য। যে সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শ্রেণীবিভাগ করি তার একটা হচ্ছে ত্বকের বর্ণ, স্কিন কালার। সাধারণত ইউরোপীয়রা ফর্সা, কৃষ্ণাঙ্গ হয়ে থাকে আফ্রিকার লোকেরা, এবং ধরা হয় যে এশিয়ার বিশেষ করে তিব্বতী অঞ্চলের মানুষের দৈহিক দেহের রং হচ্ছে পিতাভ বা হলুদ বর্ণের। আরেকটি কি ক্রাইটেরিয়া? দৈহিক উচ্চতা। উচ্চতার সঙ্গে খাদ্যাভ্যাসের একটা সম্পর্ক আছে, তা সত্ত্বেও বংশ পরম্পরায় বা এক একটি ভৌগোলিক পরিবেশে এক এক রকমের উচ্চতার মানুষ সৃষ্টি হয়। আমরা নরগোষ্ঠী শনাক্তকরণের ক্ষেত্রে সবসময় ভূগোলবিদরা ভৌগোলিক পরিবেশের কথা বলি, আর ভূগোল মানুষের দৈহিক গঠনকে নিয়ন্ত্রণ করে বলেই আমরা রেস বা হিউম্যান রেস বা নরগোষ্ঠী ভূগোলে আলোচনা করছি। এছাড়া রয়েছে মাথার আকার বা মস্তিষ্ক কিরকম। মাথার আকারের ভিত্তিতে ডলিকোসেফালিক, মেসোসেফালিক, ব্রাসিসেফালিক প্রভৃতি বিভিন্ন মাথার আকৃতির সূচক রয়েছে। অর্থাৎ মাথার খুলির প্রস্থ বা এই মাথার খুলির দৈর্ঘ্য তাকে যদি 100 দিয়ে গুণ করা যায় শতকরা হারে প্রকাশ করার জন্য, তাহলে 3 রকমের সূচক তৈরি হয়। একটাকে বলে ডলিকোসেফালিক, যাকে বলে লম্বা মাথা; মেসোসেফালিক, মাঝারি মাথা; ব্রাসিসেফালিক, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত প্রায় একই, ফলে সেই মাথাকে বলা হয় বড় মাথা। মুখাবয়ব বিভিন্ন রকমের মানুষের মুখের আকৃতির অনেক রকম পার্থক্য লক্ষ্য করা যায়। চীন দেশের মানুষের মুখাবয়ব একরকম, আফ্রিকার নিগ্রোদের আরেক রকম, বা আমেরিকানদের আরেক রকম। ফলে মুখাবয়বের ভিত্তিতে জাতিসত্তা শনাক্তকরণ হয়ে থাকে। নাকের আকৃতি বা সে পর্দায় হোক, নাকের আকৃতি পরিমাপের সূচককে বলে নাসাল ইন্ডেক্স। একইভাবে পরিমাপ করা হয় নাকের প্রস্থ এবং নাকের দৈর্ঘ্যের অনুপাত। এর ভিত্তিতে 3 রকমের মানুষ তৈরি হয়ে থাকে: লেপ্টরাইন বা লম্বা নাক, মেসোরাইন বা মাঝারি নাক, প্ল্যাটিরাইন বা বড় নাক। নিগ্রোদের নাক সাধারণত বড়, মেসোরাইন বা মাঝারি আকৃতির নাক মঙ্গোলীয়দের নাক, ককেশীয়দের নাক সাধারণত লম্বা নাক, লেপ্টরাইন বলে। চোখের বর্ণ, চোখ কোটরাগত না বাইরের দিকে, চোখের ভাঁজ কিরকম তার ভিত্তিতেও জাতিসত্তার শনাক্তকরণ হয়ে থাকে। নেক্সট হচ্ছে চুলের রং এবং চুলের গঠন। কোনো কোনো জাতির মানুষের চুলের গঠন সোজা, স্ট্রেইট হেয়ার, কোথাও কোথাও চুল ঢেউ খেলানো, ওয়েভি, আবার কারো কারো চুল হচ্ছে পশমি বা উলি। এর ভিত্তিতেও শনাক্তকরণ হয়ে থাকে। দৈহিক গড়ন, বডি স্ট্রাকচার কেমন, কাঁধের দৈর্ঘ্য কেমন, বুকের ছাতির প্রস্থ কিরকম, এর ভিত্তিতে নরগোষ্ঠী শনাক্তকরণ হয়ে থাকে। রক্তের শ্রেণী, এটা 20 শতাব্দীর সংস্করণ, যে যদি এটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য নয়। সাধারণত রক্তের শ্রেণী বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিত্তিতে আলাদা আলাদা রকম হয়, যদিও রক্তের শ্রেণী অনুযায়ী জাতিগোষ্ঠীর শনাক্তকরণ কখনোই নির্ভুল হতে পারে না। সাধারণত মঙ্গোলীয়দের রক্তের গ্রুপে এ শ্রেণীভুক্ত এবং নিগ্রোদের বি শ্রেণীভুক্ত। এবার নরগোষ্ঠীর শ্রেণী বিভাগ।
নরগোষ্ঠীর শ্রেণীবিভাগ কারা প্রথম করেন? ভাবতে অবাক হতে হয় যে নরগোষ্ঠীর বা মানুষের শ্রেণীবিভাগে প্রথম সূত্রপাত কিন্তু আমাদের ভারতীয় সাহিত্যেই লক্ষ্য করা যায়। ভারতীয় সংস্কৃত সাহিত্যে নরগোষ্ঠীর শনাক্তকরণের প্রথম আভাস মেলে তার আগে পৃথিবীর কোনো লেখায়, পৃথিবীর কোনো গ্রন্থে, পৃথিবীর কোনো বিজ্ঞানে নরগোষ্ঠীর শ্রেণীবিভাগের কোনো ক্লু বা সূত্র পাওয়া যায় না। পৃথিবীর ইতিহাসে মানুষের ত্বকের বর্ণের ভিত্তিতে প্রথম নরগোষ্ঠীর শ্রেণীবিভাগের নিদর্শন মেলে ভারতীয় প্রাচীন সাহিত্যে। কিভাবে? তখন কালো ত্বকের মানুষদের বলা হতো নিষাদ, নিষাদ অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ। হলুদ বা পিতাভ বর্ণের মানুষদের বলা হতো কিরাত। আমাদের হিমালয় সংলগ্ন অঞ্চলের লোকেদের বলা হয় কিরাত ভূমি। এই অঞ্চলের মানুষদের কিরাত বলা হয়। আরেকটি গোষ্ঠী যাদেরকে বলা হতো আর্য, যারা ফর্সা। মনে রাখতে হবে, প্রাচীন সংস্কৃত সাহিত্যের এই শ্রেণীবিভাগকে পরবর্তীকালে আধুনিক নৃতত্ত্ববিদরা এই তিনটি নরগোষ্ঠী শনাক্ত করেছেন। একটা হচ্ছে যাদের গায়ের রং কালো, তাদের বলা হচ্ছে অস্ট্রালয়েড। যাদের গায়ের রং পিতাভ, যাদের কিরাত বলা হচ্ছে, তারা হচ্ছে মঙ্গলয়েড। এবং আর্যদের বলা হচ্ছে নর্ডিক। সুতরাং প্রাচীন ভারতীয় সাহিত্যে অনেক আধুনিকতার পরিচয় দিয়ে নরগোষ্ঠীর শনাক্তকরণ হয়েছিল। পরবর্তীকালে নরগোষ্ঠীর শ্রেণীবিভাগের ক্ষেত্রে অনেকেই অগ্রসর হয়েছেন। কেউ কেউ কোনো না একটি বিশেষ দৈহিক বৈশিষ্ট্যকে ভিত্তি করে পৃথিবীর মানুষজনকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন, কেউ একাধিক বৈশিষ্ট্যকে ভিত্তি করে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন। প্রথমেই মানুষের যে গোষ্ঠী বা হিউম্যান রেসের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যার নাম সবচাইতে বেশি স্মরণীয়, তিনি হলেন কার্ল লিনিয়াস। তিনি ভৌগোলিক নন, তিনি সুইডেনের একজন জীবন বিজ্ঞানী, যাকে জীববিদ্যার অনুসারীরা বিন্যাস বিধির জনক বলে জানে, ট্যাক্সোনমি। আমরা যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে জানি, সেটা হচ্ছে ট্যাক্সোনমির বিশেষ অংশ, যার জনক ছিলেন বা আধুনিক ট্যাক্সোনমির জনক ছিলেন কার্ল লিনিয়াস। তিনি পৃথিবীর মানব সমাজকে 1758 সালে প্রথম 4টি ভাগে ভাগ করেছিলেন। তার শ্রেণীবিভাগের ভিত্তি কিন্তু ভৌগোলিক পরিবেশ। সুতরাং তিনি জীবন বিজ্ঞানী হলেও তার মানুষের যে শ্রেণীবিভাগ সম্পূর্ণ ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতেই তিনি শ্রেণীবিভাগ করেছিলেন। কি? তার 4টি শ্রেণী। প্রথমটি হচ্ছে ইউরোপিয়ান, যাকে তিনি বলেছিলেন হোমো স্যাপিয়েন্স ইউরোপিয়াস, যাদের গায়ের রং ফর্সা। আমেরিকান, 2 নম্বর হচ্ছে আমেরিকান, যাকে তিনি বলেছেন হোমো স্যাপিয়েন্স আমেরিকানাস। রেড ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকানরা এই শ্রেণীভুক্ত। আরেকটিকে তিনি বলেছেন এশিয়াটিক্স, যাকে তার জীবন বিজ্ঞানের ভাষায় হোমো স্যাপিয়েন্স এশিয়াটিকাস, যা হচ্ছে পিত বর্ণের। আফ্রিকানস 4র্থ নম্বর, যাকে তার ভাষায় বলা হচ্ছে হোমো স্যাপিয়েন্স আফ্রিকানাস, যারা হচ্ছে কালো রঙের। 1718 সালের লিনিয়াসের এই শ্রেণীবিভাগ হোমো স্যাপিয়েন্সকে পুনরায় বিভাজনের একটি দৃষ্টান্ত। এরপরে যিনি শ্রেণীবিভাগ করেছিলেন তিনি ডেনিকার, 1890 সালে। অনেকেই শ্রেণীবিভাগ করেছেন, আমি বিশেষ কয়েকটি উল্লেখ করছি ডেনিকার। নেক্সট হচ্ছে হটন। হটন 4টি শ্রেণীর কথা বলেছিলেন, শ্বেতাঙ্গ, নিগ্রো, মঙ্গলয়েড, আর হচ্ছে মিশ্র নরগোষ্ঠী বা কম্পোজিট রেস। তিনি যে সমস্ত নরগোষ্ঠীকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারেনি তাদেরকে 4র্থ শ্রেণী বা কম্পোজিট রেসের অন্তর্ভুক্ত করেছিলেন। ক্রোয়েবার 1948 সালে শ্রেণীবিভাগ করেন। তিনি বিশিষ্ট আমেরিকান নৃতত্ত্ববিদ, খুব বড় মাপের নৃতত্ত্ববিদ তিনি নরগোষ্ঠীকে 4টি প্রধান ভাগে বিভক্ত করেন, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রয়েড, এবং আরেকটি শ্রেণীকে তিনি ঠিকঠাক কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে পারেনি, তিনি বলেছেন তাকে ডাউটফুল ক্লাস বা সন্দেহজনক শ্রেণী। তবে পৃথিবীতে এই যে নরগোষ্ঠীর বিভিন্ন রকম শ্রেণীবিভাগ হয়েছে, সোজা কথায় বা সার্বিকভাবে নরগোষ্ঠীগুলো 3 প্রকার। একটি হচ্ছে নিগ্রয়েড বা আফ্রিকান, যাদের উৎপত্তি আফ্রিকায় হয়েছিল। আরেকটি হচ্ছে ককেশীয়, যাদের উৎপত্তি ইউরোপে হয়েছিল। আরেকটি হচ্ছে মঙ্গলয়েড, যাদের উৎপত্তি হয়েছিল হিমালয় সংলগ্ন অঞ্চলে। মঙ্গলয়েডদের শুধু হিমালয় সংলগ্ন অঞ্চল উৎপত্তি হয়নি, এদের আরো বিভিন্ন অংশে পাওয়া গেছে, যেমন আমেরিকার ইন্ডিয়ান,
তারপরে মেলানেশিয়ান দ্বীপপুঞ্জ অর্থাৎ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, সেখানেও মঙ্গোলীয়দের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। নিগ্রোরা মূলত আফ্রিকায় সীমাবদ্ধ, তাছাড়াও মহাসাগরীয় অঞ্চলেও কিছু আছে। ককেশীয়রা ইউরোপে সীমাবদ্ধ হলেও ভারতের যে আর্য জাতি তাদেরকেও ককেশীয় বলেই অনেকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এই তিনটি যে নরগোষ্ঠী, যাকে সার্বিকভাবে রেসিয়াল ক্লাসিফিকেশনের সারমর্ম বলা যায়, এই তিনটি কি তাহলে এনাফ? অনেকে অস্ট্রলয়েড বলে একটি পৃথক নরগোষ্ঠীর কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ নৃতত্ত্ববিদ বলেছেন যে অস্ট্রেলীয়দের প্রকৃতপক্ষে মিশ্র। কিভাবে মিশ্র? এরা প্রকৃতপক্ষে নিগ্রো এবং ককেশীয়দের সংমিশ্রণে তৈরি হয়েছে। এই মিশ্র কথাটি বলা এই জন্যই যে আধুনিককালে কোন নরগোষ্ঠীর আর স্বতন্ত্রতা কিছু নেই, প্রত্যেক নরগোষ্ঠী একে অপরের সঙ্গে মিশে গেছে। কিভাবে? 1500 সালের পর থেকে, আবিষ্কারের যুগ শুরু হওয়ার পর থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ এবং মহাদেশ আবিষ্কার হওয়ার পর থেকে এক অংশের মানুষ অন্য অংশে পাড়ি দিয়েছে, বিশেষত উপনিবেশ স্থাপন করেছে। আমরা জানি ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশ তারা আধুনিক হয়ে বিভিন্ন নৌবিদ্যা, সামুদ্রিক বিদ্যায় পারদর্শী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছে, আবিষ্কার করেছে, বিভিন্ন দেশ আবিষ্কার করেছে, এবং সেখানকার যে নেটিভ সিটিজেন বা যারা অনুন্নত তাদেরকে পরাজিত করেছে, তাদের বশীভূত করে তাদের সাম্রাজ্য স্থাপন করেছে। নিউজিল্যান্ড যে দেশটি, যেখানে মাউরি জনজাতির মানুষরা বসবাস করত দীর্ঘদিন ধরে, সেখানেও কিন্তু ওলন্দাজরা, পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করেছিল বহু দূর গিয়ে, এবং তারা দীর্ঘদিন সেখানে শাসন করেছে। প্রথম দিকে তারা বাধা পেলেও শাসন করেছে, এবং এখনো ইউরোপীয়রা সেখানে, ইউরোপীয় বংশোদ্ভূত লোকই সংখ্যাগরিষ্ঠ। আমেরিকা যুক্তরাষ্ট্র যে আজকে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলির অন্যতম, সেখানেও এক সময় ব্রিটিশ কলোনি ছিল। ভারতবর্ষ ছিল, এশিয়া মহাদেশের বেশিরভাগ অংশ ছিলই। আফ্রিকায় আরবীয়রাও কলোনি স্থাপন করেছে, পর্তুগিজরাও স্থাপন করেছে, ইউরোপের অন্যান্য শক্তিগুলো স্থাপন করেছে। ফরাসি উপনিবেশ, পর্তুগিজ উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ সারা পৃথিবীতেই একসময় দাপিয়ে বেরিয়েছে। এই যে তাদের সাম্রাজ্য বিস্তার এবং সেখানে বসবাস, দীর্ঘদিন ধরে বসবাস, তার ফলে সেই অঞ্চলে মানুষের সঙ্গে এদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে বা কোনো না কোনোভাবে সংমিশ্রণ ঘটেছে। ফলে যে সমস্ত জনজাতির মানুষের সৃষ্টি হয়েছে তা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে। ফলে পৃথিবীর স্বতন্ত্র কোনো জনজাতি শনাক্ত করা আজকে দুরূহের বিষয়। অর্থাৎ কাউকেই ঠিকভাবে ককেশীয় বা মঙ্গোলীয় বলে অন্তর্ভুক্ত করা এক কথায় প্রায় অসম্ভব। এই বৈশিষ্ট্যের ধারা একমাত্র যারা স্বতন্ত্রতার সহিত বজায় রাখতে পেরেছে তারা হচ্ছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। আরো ভালো করে বললে বিভিন্ন পশ্চাৎপদ আদিবাসী সম্প্রদায়, যে সমস্ত আদিবাসী জনসংখ্যার মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, সেই সমস্ত অঞ্চলে এই বৈশিষ্ট্য আর খুঁজে পাওয়া যাবে না, স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী এখনো বনে জঙ্গলে বা বিচ্ছিন্ন কোনো অঞ্চলে বসবাস করে, তাদের ক্ষেত্রেই পাওয়া সম্ভব। জওহরলাল নেহরু তার পঞ্চশীল নীতিতে বলেছিলেন, আদিবাসীদের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা 3 রকম। থিওরি অফ আইসোলেশন, অর্থাৎ বিচ্ছিন্ন রাখা, যদি বিচ্ছিন্ন রাখা যায় তাহলে তাদের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরেকটা বলেছিলেন থিওরি অফ অ্যাসিমিলেশন, যাদেরকে বলা হয় অ্যাসিমিলেশন, কথার অর্থ হচ্ছে আত্মীকরণ, অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকা। আরেকটাকে তিনি বলেছেন থিওরি অফ সেপারেশন, তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক থাকা। এবার এই পৃথক যদি রাখা সম্ভব হতো তাহলে স্বতন্ত্র রক্তের ধারা, স্বতন্ত্র জনগোষ্ঠী শনাক্ত করা সম্ভব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়, সম্ভব হয়নি। ফরাসি ভৌগোলিক পল ভিডাল ডি লা ব্লাস এ প্রসঙ্গে একটি সুন্দর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রেস ইজ টু মিন ক্লাসিফিকেশন বেসড অন সোমাটিক ক্লাসিফিকেশন affecting the morphology or physiography of the human body. Physiographically, there are few pure races today. Geography, there are none. তিনি বলেছেন যে শারীরিক স্থানের ভিত্তিতে হয়তো কিছু কিছু জাতিকে এখনো
পিওর বা বিশুদ্ধ শনাক্তকরণ করা সম্ভব, কিন্তু ভৌগোলিকভাবে তা সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে প্রত্যেকেই মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে রেসের যে কনসেপ্ট, হিউম্যান রেসের যে কনসেপ্ট, তার স্বতন্ত্রতা বা আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা দৈহিক বৈশিষ্ট্য আজ সত্যি নির্ণয় করা দুরূহ। ফলে আমি নরগোষ্ঠীর শ্রেণীবিভাগের ঐতিহাসিক পটভূমিকা, তার অসুবিধা এবং তার ভিত্তি সম্পর্কে কিছু আলোচনা করলাম। এই আলোচনা নিছকই যারা মানবীয় ভূগোলের নতুন শিক্ষার্থী তাদের জন্য। ধন্যবাদ।